So question 7. So question 7 is basically comparative question. Here we compare what both the writers have done. দুইটা রাইটার কি কি করেছে ওটা আমরা কম্পেয়ার করি। এখানে আমাদের অনেক কিছুই কনসিডারেশনে আনতে হবে। আমরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ টেকনিক নিব না, আমরা এখানে রাইটারের পার্সপেক্টিভ, রাইটারের টোন, রাইটারের বলতে গেলে স্টাইল অফ রাইটিং, স্ট্রাকচারাল টেকনিক সব কিছু আমরা কনসিডার কনসিডার কি কনসিডারেশনে নিব, এই করতেছি। অলরাইট, সো এখন আমরা এটা দেখি হোয়াট কোয়েশ্চেন 7 ইজ রিয়েলি টেস্টিং। ফার্স্ট অফ অল, কোয়েশ্চেন 7 ইজ নট আ সামারি কোয়েশ্চেন, ইট ইজ টেস্টিং whether the student can compare what both writers think, রাইটারের আইডিয়া, and how both writers feel, রাইটারের পার্সপেক্টিভ। সো এই জিনিসটা আর কি দে আর আস্কিং ফ্রম আস, অ্যান্ড এক্সপ্লেন হাউ ল্যাঙ্গুয়েজ মেথডস বলতে ল্যাঙ্গুয়েজ টেকনিক যেমন ওয়ার্ডস, ইমেজারি, টোন, প্রোনাউন্স অ্যান্ড স্ট্রাকচারাল মেথডস, মানে ল্যাঙ্গুয়েজ টেকনিক্স অ্যান্ড স্ট্রাকচারাল টেকনিক্স কীভাবে রাইটার আর কি ইউজ করে। ওকে, সো হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা মাঝে মাঝে এরকম করি লেখার টাইমে যে প্রথমে চিন্তা করলাম টেক্সট ওয়ান নিয়ে সব কিছু লিখলাম, যেমন বিজনেস স্টাডিজ বা ইকোনমিক্সের অ্যান্সারের মতো, যে একটা অ্যাডভান্টেজের একটা প্যারাগ্রাফ লিখলাম তারপরে ডিসঅ্যাডভান্টেজ লিখলাম, ঠিক আছে, এভাবে আর কি ইউজুয়ালি লেখে। বাট এখানে জিনিসপত্র অন্যরকম। ডু নট রাইট আপ টেক্সট ওয়ান দেন টেক্সট টু সেপারেটলি, দ্যাট বিকামস টু মিনি এসেস। ইনস্টেড কম্পেয়ার ইন এভরি প্যারাগ্রাফ, দ্যাট মিনস যেমন টেক্সট ওয়ান ডাজ সামথিং ওয়ারেস text 2 does something else, মানে text 1 uses simile whereas text 2 uses metaphor, এভাবে করে আমাদের লিখতে হবে। ওকে, সো আপনারা দেখছেন যখন মার্ক স্কিমটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে অনেকগুলো লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5। তো লেভেল 5 বলতে আর কি ফুল মার্কস আর কি, 13 থেকে 15 মার্কসের যদি আপনি ব্র্যাকেটে আসতে চান ওটাকে আর কি লেভেল 5 বলে আর কি, যে এও 5 যেটা আর কি বলে মার্ক স্কিমে। সো টু রিচ লেভেল 5 দ্য রেসপন্স নিডস আ ভ্যারিড রেঞ্জ অফ কম্প্যারিজন, অনেকগুলো কম্প্যারিজন দরকার। আপনার জাস্ট 2-3টা পয়েন্টস দিলে কিন্তু আপনি ওই যে 13 থেকে 15 মার্কসের ব্র্যাকেটে যেতে পারবেন না, আপনাকে অনেকগুলো কম্প্যারিজন দরকার। বোথ রাইটার্স পার্সপেক্টিভ দরকার, নট জাস্ট টেকনিক। ব্যালেন্সড রেফারেন্সেস, কোড ফ্রম বোথ দ্য টেক্সট থ্রু আউট, মানে শুধু আপনি টেক্সট 1 থেকে কোড দিলেন, টেক্সট 2 থেকে দিলেন না, বা টেক্সট 2 থেকে দিলেন টেক্সট 1 থেকে দিলেন না, এভাবে হবে না। অ্যানালাইসিস অফ এফেক্টস, হ্যাঁ এফেক্টটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি যে এফেক্টটা যেহেতু, মানে আমি প্রিয় লেভেলসে বলি একটা কথা, ও লেভেলসে বলি একটা, কারণ প্রিয় লেভেলসে ওরা জাস্ট স্টার্ট করতেছে, ওদেরকে জাস্ট এফেক্টের উপরে এমফাসিস দিয়েছে, এফেক্টটা ওরা শিখে লিখবে। বাট এখন যেহেতু আমরা আরেকটু বেশি মার্কস এইম করতেছি, উই হ্যাভ টু ফোকাস অন দ্য অ্যানালাইসিস অফ দ্য এফেক্ট, যে এফেক্ট মানে ইউ মাস্ট এক্সপ্লেন ওয়াই ইটস ইউজড, মানে পুরো এক্সপ্লেন করতে হবে যে জিনিসটা কেন ইউজ করছে, হোয়াট এফেক্ট ডাজ দ্য টেকনিক হ্যাভ অন ইউ অর দ্য রিডার। সো একটা স্ট্রাকচার আমি রেডি করছি, যে ফার্স্ট অফ অল যে ফার্স্ট প্যারাগ্রাফটা তো আমরা বললাম ওই যে বোথ দ্য টেক্সট আর অ্যাবাউট দ্য সেম টপিক, যেমন প্যারাগ্রাফটা লিখে দেখাই এদিকে, যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিছি বাট এটাকে আমি আবার লিখে দেখাচ্ছি, দাঁড়ান। যেমন বোথ দ্য টেক্সট আর অ্যাবাউট দ্য সেম টপিক, ঠিক আছে, টপিকের এখানে নাম লিখবেন, যেমন হতে পারে যে কোপিং উইথ লস্ট আইটেমস, ঠিক আছে, এটা আপনি লিখলেন। যে আমরা যে পাসপোর্ট নিয়ে যে টেক্সটটা পড়ছিলাম, কোপিং উইথ লস্ট আইটেম, এখন দেখেন কোপিং উইথ লস্ট আইটেম এই জিনিসটা আপনি কেমনে বুঝলেন, কি দেখে বুঝলেন? হ্যাঁ, দুইটা টেক্সট পড়ে বুঝছেন, ভালো কথা। যদি আপনারা এই জিনিসটা দুইটা টেক্সট পড়ে যদি আপনি মেইন থিমটা না বের করতে পারেন, আমি সাজেস্ট করবো আপনি সেকশন বিতে যান। ইউজুয়ালি সেকশন বি দুইটা টেক্সটের মেইন থিম নিয়ে লেখা থাকে। সো সেকশন বি যেটা নিয়ে লিখতে দিবে ওটাই হলো দুইটা টেক্সটের কমন থিম, কোপিং উইথ লস্ট আইটেমস। তখন এখন আপনি এটা কী দেখে বুঝছেন? হতে পারে this is evident from the title of text 1, ঠিক আছে, টাইটেলটা দিয়ে দিলেন। হতে পারে এখানে কোনো একটা কিছু, অ্যান্ড দ্য, ধরেন টেক্সট 2 এর টাইটেল পরে আপনি বুঝছেন না, টেক্সট 2 এর টাইটেল ধরেন লেখা আছে যে ধরেন আমার লুঙ্গি কই, ঠিক আছে, এই টাইটেলটা ফর এক্সাম্পল। সো এখানে লস্ট আইটেম নিয়ে আর কি বলছে, বাট আপনি আর কি জিনিসপত্র এক্স্যাক্টলি বুঝতে পারতেছেন না যে এখানে লস্ট আইটেম নিয়ে বলছে নাকি না। অ্যান্ড দ্য, ধরেন আপনি টেক্সট 2 একটা বডি প্যারাগ্রাফ নিয়ে বললেন যে
body paragraph of text 2. সো এখানে একটা আপনি যে কোনো একটা লাইন দিয়ে দিলেন, যে ধরেন পার্কার হ্যাজ লস্ট হিজ লুঙ্গি ইন দ্য জু, বুঝলাম না জুতে লুঙ্গি কেন হারা যাবে, যাই হোক, তো এটা আর কি আপনি লিখলেন এখানে ওই লাইনটা, ঠিক আছে, লিখলেন। তারপরে হাউ এভার বোথ দ্য টেক্সট হ্যাভ ডিফারেন্ট অ্যাপ্রোচেস, ঠিক আছে, ডিফারেন্ট অ্যাপ্রোচেস। অ্যান্ড ডিফারেন্ট অ্যাপ্রোচেসটা কি, এখানে আপনি টিটিপিপি করবেন দুইটার, ঠিক আছে, দ্যাটস দ্য ইন্ট্রোডাকশন। যারা আর কি একটু লেস কনফিডেন্ট নিজেকে নিয়ে যে আপনি বেশি মার্কস আনতে পারবেন না, সো এতটুকু যদি আপনারা লেখেন, আপনাদের যদি কপাল ভালো থাকে 3 মার্ক পেতে পারেন, আর 2 মার্ক তো পাবেনই শিওর, ঠিক আছে, ধরে রাখেন, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন, 3 to 5 লাইন্স অ্যাট ম্যাক্স। আফটারওয়ার্ডস আমরা পরেরটা যে, পরে আপনাকে 5টার থেকে 6টা কম্প্যারিজন প্যারাগ্রাফ লাগবে। কম্প্যারিজন প্যারাগ্রাফ বলতে কি, আমি যেটা নিয়ে বলতেছিলাম যে টেক্সট 1-এ এটা ইউজ করে, টেক্সট 2-তে এটা ইউজ করে, এভাবে ইচ প্যারাগ্রাফ শুড ফোকাস অন ওয়ান কম্প্যারিজন পয়েন্ট। এখানে আমি একটা প্ল্যান রেডি করছি, যেমন দেখেন পয়েন্ট, এভিডেন্স, এফেক্ট, এটা তো আপনি দিবেনই, পয়েন্ট, এভিডেন্স, এফেক্ট বা এক্সপ্লেনেশন দিবেন। তারপরে কম্প্যারিজন একটা ওয়ার্ড ইউজ করবেন, হতে পারে যে ওয়্যার অ্যাজ, আর হতে পারে অন দ্য আদার হ্যান্ড, ঠিক আছে। তারপরে আবার এভিডেন্স দিবেন, আবার এফেক্ট দিবেন। অলরাইট, সো যেমন ধরেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন পয়েন্ট দিলেন যে টেক্সট 1 ডাজ এক্স, হতে পারে সিমিলি, টেক্সট 1 ইউজেস সিমিলি, টেক্সট 1 ইউজেস হাইপারবোল। তারপর এখানে আপনার কোটেশন দিবেন, কোটেশনের পরে আপনি এফেক্টটা দিবেন। তারপরে হাউ এভার অর অন দ্য আদার হ্যান্ড, টেক্সট 2 ডাজ এটা, কোটেশন, এফেক্ট। এই স্ট্রাকচারটা আপনারা ইউজ করতে পারেন ফর রাইটিং দ্য প্যারাগ্রাফ। 5টা 6টা এভাবে প্যারাগ্রাফ লিখবেন, তারপরে কনক্লুশন প্যারাগ্রাফে লিখবেন যে সামারাইজ দ্য ওভারঅল ডিফারেন্স, যে টেক্সট 1 আর টেক্সট 2-র মধ্যে মেইন ডিফারেন্সটা কী ছিল, অ্যান্ড উইচ টেক্সট ওয়াজ বেটার, উইচ টেক্সট ওয়াজ বেটার ইন কনভেইং দ্য থিম, ঠিক আছে, যে এটাই আর কি, উইচ ইজ মোর এফেক্টিভ। সো এই দুইটা কাইন্ড অফ সেম, যেমন এখানে দিতে পারে ওভারঅল টেক্সট 1 এনকারেজ দ্য রিডার থ্রু সামথিং, ল্যাঙ্গুয়েজ টেকনিক হতে পারে, অ্যালুইশন হতে পারে, পার্সনিফিকেশন হতে পারে, ওয়াইল টেক্সট টু পারসুয়েটস থ্রু, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিস ইজ জাস্ট দ্য বেসিক স্ট্রাকচার অফ রাইটিং দ্য 15 মার্ক কোয়েশ্চেন 7. So far so good. Any confusions, anyone? No, sir. Okay. মানে এটা কি অনেক কমপ্লিকেটেড লাগতেছে? আমি মানে চেষ্টা করলাম যতটুকু আর কি সিম্পল করা যায় আর কি লিখে। আপনারা আপনারা 7 নিয়ে খুব প্যানিক করেন, এই জন্য আর কি এটাকে যতটুকু আর কি সিম্পল করা যায় করলাম। দিস ইজ জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ, আমরা আর একটু ডিপ যাচ্ছি এটার পরে। ওকে, সো এখন আপনারা কি নিয়ে কম্পেয়ার করবেন? কম্প্যারিজন তো বললাম, কি নিয়ে কম্পেয়ার করবেন? ফার্স্ট অফ অল আপনার অডিয়েন্স অ্যান্ড পারপাস, যে এটার অডিয়েন্সটা কারা, এটা পারপাসটা কি, দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কম্প্যারিজন পয়েন্টস। যেমন ফার্স্টে আপনি আপনার নিজেকে কোয়েশ্চেন করবেন যে টেক্সটটা কার জন্য লেখা, ইজ ইট ফর টিনেজার্স, ইজ ইট ফর লাইক সুইমার্স, ইজ ইট ফর জেনারেল পিপল, ইজ ইট ফর সিনিয়র সিটিজেন্স, কার জন্য লেখা? হোয়াট ডাজ ইচ রাইটার ওয়ান্ট দ্য রিডার টু ডু অর ফিল? যেমন এক্সাম্পল হতে পারে, যেমন যেমন অ্যাডভাইজারি হতে পারে, ঠিক আছে, ওয়ার্নিং হতে পারে, এনকারেজমেন্ট হতে পারে, আর্জেন্সি হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, পারসুয়েশন হতে পারে, ঠিক আছে। সো মানে পারপাসটা কি, এই টেক্সটের পারপাসটা কি, যে এন্টারটেইন করা, অ্যাডভাইস করা, এনকারেজ করা, পারসুয়েট করা, নাকি কোনো কিছু একটা আর্জেন্ট কোনো জিনিস হবে ওটা নিয়ে অ্যালার্ম করা, কোনটা হবে? ফার্স্ট অফ অল এটা। তারপরে আমরা যাবো টোনের উপরে, টোনটা ভেরি ইম্পর্টেন্ট। সো টোন নিয়ে যারা লিখবেন না বা টোন যারা অ্যাভয়েড করবেন, তাদের ধরে রাখেন আপনারা 10-এর উপরে পাবেন না, যতই ভালো লেখেন। টোন আপনারা দিতে হবে, টোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেমন টোন? অপটিমিস্টিক টোন, পেসিমিস্টিক বলতে নেগেটিভ বোঝায়, অপটিমিস্টিক নেগেটিভ ব্র্যাকেটে লিখে দিই, নেগেটিভ, এখানে ব্র্যাকেট আসেনি না, 9 এসে পড়ছে। ওকে, নেগেটিভ। কাম নাকি আর্জেন্ট, হিউমারাস নাকি সিরিয়াস, সো এগুলো ডিপেন্ড করে। সো টোনের পরে
উই কাম টু ল্যাঙ্গুয়েজ টেকনিক্স। এখানে কি কি ল্যাঙ্গুয়েজ টেকনিক, এখানে আমি জাস্ট কয়েকটা আমি এক্সাম্পল দিছি, ঠিক আছে। ইনক্লুসিভ প্রোনাউন আর হতে পারে ডিরেক্ট অ্যাড্রেস, এটা প্রোনাউনই থাক। ইনক্লুসিভ, এখানে আমি ডিরেক্ট অ্যাড্রেস আর আমরা ইনক্লুসিভ প্রোনাউন দুইটা একসাথে বললাম। রিটোরিক্যাল কোয়েশ্চেন, ইম্পারেটিভ, ঠিক আছে। অ্যান্ড কোনটা বেশি আর কি ইউজ করা হয়েছে, লাইক ল্যাঙ্গুয়েজ টেকনিক। সো ওই ল্যাঙ্গুয়েজ টেকনিক নিয়ে আমরা একটা কম্প্যারিজন করবো, যেটা বললাম যে 5 to 6 কম্প্যারিজন প্যারাগ্রাফ। ওকে, don't name 10 techniques randomly, only mentions technique that clearly support the writer's perspective। যেমন ধরেন আপনি একটা অ্যালিটারেশন পেলেন, দিয়ে দিলেন, একটা প্রপার নাউন পেলেন, দিয়ে দিলেন, বাট না, আপনার রাইটার্স পার্সপেক্টিভের সাথে যেসব টেকনিক আপনার এইমের সাথে ম্যাচ করতেছে, আমরা কিন্তু শুধু ওই টেকনিক্সগুলি নিব, যেটা অলরেডি আপনি কোয়েশ্চেন 3 আর 6 এর জন্য করে রাখবেন। কোয়েশ্চেন 7 ইজ ইজি জাস্ট বিকজ আপনি কোয়েশ্চেন 3 অ্যান্ড 6 যা করে রাখছেন ওটাই কিন্তু আপনি এখানে ডাম্প করতেছেন আবার। বাট এই ডাম্পিংটা কিন্তু একটু একটা অর্গানাইজড ওয়েতে হইতে হবে। স্ট্রাকচারাল টেকনিক নিয়ে বলতে হবে, যেমন সাব হেডিংস হতে পারে। ওপেনিং নিয়ে বলবেন, ওপেনিং নিয়ে, এন্ডিং নিয়ে, টোন কীভাবে শিফট হয়েছে, পজিটিভ থেকে নেগেটিভ শিফট হতে পারে। ওকে, সো এখানে আমি আরেকটা সেকশন বানিয়েছি। এখানে হলো আপনি কোটসগুলি যখন ইউজ করবেন, আপনাদের কিন্তু টাইমটা ওয়েস্ট করা যাবে না একদমই, বিকজ টাইম ইজ ভেরি লিমিটেড। আপনারা পুরো লাইন কপি করার দরকার নেই, অল্প একটু কিছু লিখে ওই যে এলিপসিস দিয়ে দিবেন। ধরেন আপনি এখানে লিখলেন যে, ধরেন একটা লাইন কপি করলেন, ধরেন এটা কিছু একটা লিখলেন, তারপরে আর কি এলিপসিস দিয়ে দিলেন, ঠিক আছে। এভাবে করে আপনি ওইটা আপনি লিখতে পারেন। পুরো লাইনটা কপি করার দরকার নেই, বিকজ আওয়ার টাইম ইজ ভেরি মাচ লিমিটেড, ঠিক আছে। ডোন্ট কপি দ্য হোল সেন্টেন্স। ওকে, so here is a difference between a good analysis and a bad analysis. সো যদি ব্যাড অ্যানালাইসিস যেমন বলেন, দ্য রাইটার ইউজেস সিমিলি টু ডিসক্রাইব দ্য ল্যান্ডস্কেপ, এটা হলো জাস্ট আপনি এটা দেখে বোঝা যাচ্ছে যে আপনার ওই যে অ্যানালাইসিসের মধ্যে মাস্টারিটা একটু কম, মানে অ্যাভারেজ লেভেলের। বাট এটা দেখেন, দ্য সিমিলিস সাজেস্ট দ্য ল্যান্ডস্কেপ ফিলস আনরিয়েল অ্যান্ড সিক্রেট, মেকিং দ্য রিডার শেয়ার দ্য রাইটার্স অ্যামেজমেন্ট, ঠিক আছে। আপনার যে মিনিংটা দিতে হবে, মিনিং প্লাস এফেক্ট, নট নেমিং ডিভাইসেস, ঠিক আছে। সো এই জিনিসটা দিয়ে আর কি বোঝা যাচ্ছে, বা আপনি আর কি তাদেরকে বোঝাচ্ছেন যে ইউ অ্যাকচুয়ালি নো হাউ টু এক্সপ্লেন স্টাফ, ঠিক আছে। ইটস অল অ্যাবাউট লাইক অ্যাক্টিং টু বি গুড। কারণ ইংলিশে এই জিনিসটা সাবজেক্টিভ, এই সাবজেক্টটাই হলো বলতে গেলে সাবজেক্টিভ, চেকিংটা একদম সাবজেক্টিভ। আপনি যত ভালো ইমপ্রেশন ফেলতে পারবেন, আপনার ভালো মার্কস পাওয়ার চান্সেস অত বেশি। তারপরে এইসব ওয়ার্ডস ইউজ করবেন কম্প্যারিজন, এগুলো আপনাদের বুকলেটে আছে দেওয়া লাস্টের দিকে, যেমন ওয়্যার অ্যাজ, হাউ এভার, সিমিলারলি, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, আনলাইক, ঠিক আছে। বোথ রাইটার্স ইউজ দিস, দিস ইজ মিরার্ড বাই, দিস ডিফার্স বিকজ। ওকে, সো 1 থেকে 8 পর্যন্ত কারোর কোনো ইস্যু না? কেউ ঘুমাচ্ছেন? ওকে, যেমন ফার্স্টে আমরা দিলাম যে কোয়েশ্চেন 7টা মানে কি, এটা আমরা দেখলাম। সেকেন্ড আমরা লিখলাম যে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে লিখতে হবে, আমাদের যেমন টেক্সট 1 এটা করছে, টেক্সট 2 এটা করছে, টেক্সট 1 এটা করছে, টেক্সট 2 এটা করছে, এমনি লিখতে হবে। আপনি ফার্স্টে টেক্সট 1 লিখলেন, পরে টেক্সট 2 লিখলেন, এমনি লিখলে হবে না। থার্ড আমাদের কি করতে হবে, থার্ড আমাদের এই যে এইগুলো ইনক্লুড করতে হবে, যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ টেকনিক, দুইটা রাইটারের পার্সপেক্টিভ, ঠিক আছে, এফেক্টগুলো অ্যানালাইজ করতে হবে। তারপরে এখানে একটা স্ট্রাকচার দেখানো আছে যে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কীরকম থাকবে, তারপরে আপনি 5টা থেকে 6টা কম্প্যারিজন প্যারাগ্রাফ দিবেন, তারপরে একটা এন্ডিংয়ের মধ্যে আপনি একটা কম্পেয়ার করবেন যে কোন টেক্সটটা বেটার ছিল, বা একটা ওভারঅল সামারাইজ করবেন যে দুইটা টেক্সটের মেইন থিমটা কী ছিল। তারপরে কীভাবে লিখতে হবে, ফার্স্টে অডিয়েন্স অ্যান্ড পারপাস, তারপরে টোন নিয়ে লিখতে হবে, ল্যাঙ্গুয়েজ টেকনিক নিয়ে লিখতে হবে, স্ট্রাকচার নিয়ে লিখতে হবে। ওকে, কোটস নিয়ে বললাম যে আপনারা ফুল সেন্টেন্স কপি করবেন না, সেন্টেন্সেস একটু লিখে দেন এলিপসিস দিয়ে দিবেন, জাস্ট মেইন পার্টটা যাতে থাকে, ঠিক আছে, মেইন পার্টটা যাতে থাকে, পুরো লাইনটা লেখার কোনো দরকার নাই। এটাও আমরা দেখলাম। আমরা কম্প্যারেটিভ যে কম্প্যারিজন কানেক্টরস এগুলো দেখলাম, যে ওয়্যার অ্যাজ, হাউ এভার, সিমিলারলি। ওকে, সো হাউ মেনি প্যারাগ্রাফ শুড স্টুডেন্টস রাইট, এটাই হলো মেইন কোয়েশ্চেন। সো এটা হলো একটা স্ট্রাকচার। এখানে আপনি লিখতে পারেন যে এখানে 4 আসলে লেখাটা ঠিক হয়নি, আমরা this would be 6 to 7 comparison paragraph, as we are playing safe, 6 to 7 comparison paragraph, conclusion. So overall আপনার
8 to 10 প্যারাগ্রাফস, ঠিক আছে, এটা লিখলে আপনি সেফ আর কি থাকতে পারবেন। হোয়াট স্টুডেন্ট শুড অ্যাভয়েড, ঠিক আছে, ফার্স্ট অফ অল রাইটিং অ্যাবাউট ওয়ান টেক্সট ফর টু লং, একটা টেক্সট নিয়ে অনেকক্ষণ লিখলেন, টেক্সট টুর জিনিসপত্র মিসই হয়ে গেল, যেটা যেমন আপনারা যেমন করেন। আপনাদেরকে সবসময় বলি কোয়েশ্চেন 3-6 করার টাইমে ফার্স্টে আপনারা টেক্সটের থেকে পয়েন্ট বের করবেন। পয়েন্ট বের করতে 5-7 মিনিট লাগুক সমস্যা নেই, 10 মিনিট লাগলেও সমস্যা নেই। আপনি 10 মিনিটে যদি পয়েন্ট বের করে ফেলেন, ইউ অ্যাকচুয়ালি নো হোয়াট টু রাইট, ইউ অ্যাকচুয়ালি নো হোয়াট টু পিক অ্যান্ড হোয়াট নট টু পিক, তাহলে আপনি ওই হিসাবে 15 মিনিটের মধ্যে কিন্তু লিখে ফেলতে পারবেন। জাস্ট পয়েন্ট সব রেডি করে আপনারা তারপর লিখবেন। আপনাদের দেখি আপনারা একটা প্যারাগ্রাফ অ্যানালাইজ করেন তারপর লেখেন, আরেকটা প্যারাগ্রাফ অ্যানালাইজ করেন তারপর লেখেন, এটা কিন্তু উল্টা সময় আরও বেশি খায়। ফার্স্টে আপনি জলদি জলদি ল্যাঙ্গুয়েজ টেকনিক আইডেন্টিফাই করবেন, কোনটা নেবেন কোনটা নেবেন না ডিসাইড করবেন, দেন আপনারা লেখা শুরু করে দিবেন, ঠিক আছে। সো এটাও আর কি ওই জিনিসটা লিখলাম। হ্যাঁ, টেকনিক্সকে লিস্ট করলে হবে না, টেকনিক অ্যানালাইজ করতে হবে, পার্সপেক্টিভটা দিতে হবে, রাইটারের পার্সপেক্টিভ, যে ফার্স্ট যেটা নিয়ে কথা বললাম, যে রাইটার টেক্সটটা কেন লিখতেছে, কাদের জন্য লিখতেছে, মানে কাদের দিকে লিখতেছে, ওইটা আমাদের দেখতে হবে। ওকে, সো এই ডিরেক্ট ক্লেম করার থেকে বেটার হলো এগুলো ইউজ করবেন, যেমন দিস মে মেক দ্য রাইটার, দিস সাজেস্ট, যেমন দ্য রাইটার ইজ আ টিনেজার, আপনি জানেন না যে রাইটার টিনেজার, একদম ডিরেক্ট ক্লেম করতে পারবেন না। আপনি বলতে পারেন যে দ্য রাইটিংস সাজেস্ট অর দিস কলিকুয়াল ল্যাঙ্গুয়েজেস সাজেস্ট রাইটার মে বি আ টিনেজার, ঠিক আছে, দিস ইনকারেজেস, এইসব ওয়ার্ডস আর কি ইউজ করবেন, দিজ আর সেফ। ওকে, যেমন এখানে আমি কিছু এক্সাম্পল দিছি যে বোথ টেক্সট এক্সপ্লোর হতে পারে, আর বোথ টেক্সট এক্সপ্লোর দ্য ইউজ অফ সিমিলি, বোথ টেক্সট এক্সপ্লোর দ্য ইউজ অফ অ্যালিউশন, বাট টেক্সট ওয়ান প্রেজেন্টেড অ্যাজ হতে পারে অ্যাজ সামথিং দিতে পারে, ধরেন তাজমহল নিয়ে লিখছে, টেক্সট টু প্রেজেন্ট ইট অ্যাজ সামথিং। সো এভাবে এই স্ট্রাকচারটাও আপনারা ইউজ করতে পারেন ফর রাইটিং ইয়োর অ্যান্সার। এখানেও আরেকটা স্ট্রাকচার আছে যে টেক্সট ওয়ান ইউজেস ড্যাশ টু মেক দ্য রিডার্স ফিল, এটা তখন এফেক্টটা দিবেন যে টেক্সট ওয়ান ইউজেস দিস টেকনিক টু মেক দ্য রিডার, এখানে এফেক্ট হবে, ওয়ারেস টেক্সট টু ইউজেস দিস টেকনিক টু মেক দ্য রিডার, এখানে এফেক্ট হবে, ঠিক আছে। তো আমি এখানে টি লিখে দিই আর এখানে ই লিখে দিই, এফেক্ট, টেকনিক, এফেক্ট। আচ্ছা, সো উই আর অলমোস্ট at the end. So what separates, ধরেন আপনি ভালোই লিখছেন, but what separates a 13 out of 15 from a 15 out of 15? So many students reach level 5 but full marks require more precision, more variety, মানে ভেগ স্টেটমেন্ট দিলে হবে না, ভ্যারাইটিও দরকার, হ্যাঁ, নট জাস্ট টোন প্লাস ইমেজারি, ভ্যারাইটি, যত বেশি ভ্যারাইটি থাকবে, যত বেশি মিক্সচার থাকবে, যত বেশি আপনার এখানে কিন্তু আপনার সেন্টেন্স ভ্যারিয়েশন, প্যারাগ্রাফ ভ্যারিয়েশন, এগুলোও কিন্তু দরকার সবগুলোতে, আপনার সেকশন এ বি সি তিনোটাতেই আপনার কিন্তু এগুলোর উপর মার্কস দেওয়া হয়, যে আপনার সেন্টেন্স ভ্যারিয়েশন, প্যারাগ্রাফ ভ্যারিয়েশন। আচ্ছা, সো এখানে যেটা ইমাজিন দ্য এক্সামিনার ইজ থিঙ্কিং, ধরেন আপনি একটা টেকনিক ইউজ করছেন, ঠিক আছে, বাট সো হোয়াট, মানে সিমিলি ইউজ করছেন, তো হ্যাঁ সিমিলি ইউজ করছে তো কী হয়েছে, ওটা আর কি আপনাকে আর কি বলতে হবে যে কী হয়েছে, ওটার অ্যান্সার আপনার দিতে হবে, এটাই কিন্তু আপনার এফেক্ট, এটাই কিন্তু আপনার এক্সপ্লেনেশন। So after every quote, the student should explain what it suggests, why the writer chose it, and how it affects the reader. এইগুলোই কিন্তু আপনার এফেক্টের মধ্যে পড়ে। সো এখানে একটা আমাদের টেমপ্লেট আছে, যেমন এই প্যারাগ্রাফটা আমরা কিন্তু কয়েকটা স্যাম্পল দেখলাম, আমরা একটা 13 out of 15 স্যাম্পল দেখলাম, ওই যে নিয়ে ছিল, কি নিয়ে ছিল, যে ইয়েমেন নিয়ে যেটা ছিল, তারপরে একটা 15 out of 15 স্যাম্পল দেখলাম যেটা হলো আপনার যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে ছিল। তো ওইগুলো আমাদের গ্রুপে আপলোড করা আছে, যদি আপলোড করা না থাকে তাহলে আমাকে কাইন্ডলি জানেন, আমি ওটা অ্যাটাচ করে দিব। তারপরে যেমন এখানে একটা প্যারাগ্রাফ আছে যে বোথ রাইটার্স প্রেজেন্ট আ টপিক অ্যাজ ইম্পর্টেন্ট, মানে এটা হলো ইন্ট্রোডাকশন না, এটা আর কি বডি প্যারাগ্রাফটা কীরকম হতে পারে। বোথ রাইটার্স প্রেজেন্ট দ্য টপিক অ্যাজ ইম্পর্টেন্ট বাট দ্য পারপাস অ্যান্ড টোন আর ডিফারেন্ট. In text 1, the writer often creates a more positive and encouraging tone, making the reader feel that change is possible and the small actions matter. This is shown through reassuring phrases such as simple yet effective, which suggests the problem is manageable and not too overwhelming.
However, text 2 is more urgent and alarming. ঠিক আছে, এটা কিন্তু টোন নিয়ে বলতেছে, হ্যাঁ, টোন প্লাস পারপাস, যেটা আমরা যদি আগের পেজে যাই, যে আমরা কিন্তু ফার্স্ট স্টেপ যে অডিয়েন্স প্লাস পারপাসের পরে এই যে টোন নিয়ে কথা বললাম, কিন্তু ওই টোনের প্যারাগ্রাফটা আর কি এটা। Text 2 is more urgent and alarming as the writer wants the reader to feel that immediate action is necessary. This is conveyed through high modality language like we must. High modality language মানে যে বলতে গেলে imperative language. We must, which creates pressure and responsibility, making the reader feel there is no time to delay. Therefore, text 1 motivates the reader through hope and practicality, whereas text 2 persuades through fear and seriousness. ঠিক আছে, সো এই প্যারাগ্রাফটা পড়ে কি আর একটু ক্লিয়ার হয়েছে না হোয়াট দ্য স্ট্রাকচার ইজ? এখন আরেকটা প্যারাগ্রাফ দেখি, হ্যাঁ, দিস ইজ অ্যাবাউট ইমেজারি অ্যান্ড ডিরেক্ট অ্যাড্রেসিং. Both texts use language technique devices to strengthen their perspective, but they do so in contrasting ways. In text 1, the writer frequently uses direct address and inclusive pronouns such as you and we to build a supportive relationship with the reader and making them feel personally involved rather than blamed. This creates a sense that the reader is part of a team working together. In contrast, এখানে এটা হলো আপনার যে কানেক্টিং ওয়ার্ড, যেটা আমি একটা স্ট্রাকচার দেখাইছিলাম না, আপনি দেখেন এই স্ট্রাকচারটা কই জানি, এই যে পয়েন্ট, এভিডেন্স, এফেক্ট, কম্পেয়ার, তারপরে এভিডেন্স, এফেক্ট. সো এখানেও দেখতে পারতেছেন আপনি এদিকে, যেমন এখানে আছে হলো যে পয়েন্ট, ঠিক আছে, এভিডেন্স, এই যে এফেক্ট পুরোটা গেল, তারপরে এই যে কম্প্যারিজন, কালার চেঞ্জ করে দিই, কম্প্যারিজন, তারপরে টেক্সট 2 এর এই যে দেখেন more dramatic imagery and metaphor to emphasize how dangerous the situation is. For example, the writer describes the world as being evidence to precipice which suggests society is near a point of disaster and could fall at any moment. This makes the reader feel anxious and encourages them to take the issue seriously. As a result, text 1 persuades through friendliness and inclusion, while text 2 persuades through powerful warnings and intense imagery. So, questions. তো আমরা কিন্তু দুইটা স্যাম্পল দেখলাম, মানে এরকম আর কি আপনাদের প্যারাগ্রাফ হবে, কম্প্যারিজনের প্যারাগ্রাফ, এরকম আপনার প্যারাগ্রাফ হবে আপনার 6টার মতো করলে গুড এনাফ, ইন্ট্রোডাকশন থাকবে, দেন এন্ডিং থাকবে. সো ইয়েস, এনি কনফিউশনস? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন. হ্যাঁ, একদম বুঝে গেছেন? শিওর? আজমাইন, কোনো কনফিউশন 7 নিয়ে? না স্যার, ক্লিয়ার. তাহলে আপনারা তাহলে এক কাজ করবেন, আপনাদের যাদের যাদের বুকলেট আছে, আশা করি সবার কাছে আছে, আমার কাছে মনে হয় একজনের বুকলেট আছে, তুবা বা মেহরাব বা মাজিদুল কার হবে. তুবা মেহরাব বুকলেট কি আপনাদের কাছেই? না স্যার, আমার কাছে. হ্যাঁ, আমার কাছে কয়েকটা বুকলেট আছে. যাই হোক, আমরা যে ফার্স্ট যে টেক্সটটা করছিলাম যে পাসপোর্টের, ওই যে আপনার লস্ট আইটেম, পাসপোর্ট হারায় যায়, আইরিশ এমবাসি, ওই টেক্সটের কোয়েশ্চেন 7টা হোমওয়ার্ক থাকবে, ওইটা আপনারা চেষ্টা করবেন. এটা বলে দিলে ভালো হয়, কোন সেশনে? ওটা জুন 2020 পাসপোর্ট জুন 2020 ও পাসপোর্ট. যেটার মধ্যে এইগুলা মার্ক করা যেটা বলে, হ্যাঁ, জুন 2020 পাসপোর্ট যেটা আছে ওইটার কোয়েশ্চেন 7টা আর লিখবেন, যেহেতু আজকে শিখছেন আর এখন টাইমও আছে, সানডে পর্যন্ত টাইম আছে, আস্তে ধীরে লিখবেন. লেখা শুরু করলে দেখবেন প্রবলেম বের হয়েছে যে আমি এটা পারতেছি না, এটা কিভাবে লিখতে বুঝতেছি না, তো তখন ওটা নিয়ে আমি অবশ্যই হেল্প করব. আর এটা